नहीं जीतेगा, हमारा मर्जी है, हमारा दिस इज अवर टारगेट, नहीं जीतेगा। সুখবর 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 চেন্নাই ফ্যান্সদের জন্য কিন্তু সুখবরই সুখবর শুধু চারিদিকে। চেন্নাই সুপার কিংস কিন্তু এখনো আইপিএল এর প্লে অফে রেসে বেঁচে আছে এবং আর মাত্র 5টা ম্যাচের মধ্যে 4টে ম্যাচ জিতলেই কিন্তু চেন্নাই প্লে অফে পৌঁছে যাবে। আর অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স 5টা ম্যাচ পরপর হেরে আসছে। আর যদি শুধু চেন্নাইয়ের কথা বলি, গত ম্যাচে ছিল 103 রানের উইন, আর এই ম্যাচে 8 উইকেটের উইন, মানে হাইয়েস্ট পসিবল যত হতে পারে আর কি। চেন্নাই কিন্তু মুম্বাইকে এই বছর সেইভাবেই হারালো। এল ক্লাসিকো যেটাকে বলে আর কি, কিসের এল ক্লাসিকো, কোনো এক্সাইটমেন্টই ছিল না ম্যাচের মধ্যে, একতরফা পুরো নিয়ে। আবার কি চেন্নাইয়ের তুই দেখ ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় কোন সময় ফর্মে আসলো, যখন চেন্নাই সব থেকে বেশি দরকার ছিল। MS ধোনি দেখা যাচ্ছে না, রোহিত শর্মা খেলছে না, ঠিক আছে। চেন্নাই কিন্তু অনেক স্ক্যাম করছে কিন্তু চেন্নাই ফ্যান্সদের সঙ্গে। প্লাস কলকাতা নাইট রাইডার্স ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ একটা ধামাকাদার একটা ম্যাচ হতে চলেছে আগামীকাল, মানে আজকেই বলতে পারেন দুপুরবেলায়। তো সেটা নিয়ে আলোচনা করব, এই ম্যাচ নিয়েও চেন্নাই মুম্বাইয়ের ম্যাচ নিয়েও আলোচনা করব। আপনারা শেষ অবধি দেখুন। আপনারা দেখছেন ফিল্ড ক্রিকেটার্স চ্যানেল, আমি সুদীপ্ত এবং শান্তনু। আজকের ভিডিও শুরু করছি, প্রথমে চেন্নাই মুম্বাইয়ের ম্যাচ দিয়ে শুরু করা যাক তাহলে, ঠিক আছে। বললামই অলরেডি যে কত রানে জিতেছে, 8 উইকেটে জিতেছে, আগেরটা 103 রানে জিতেছিল। তাই তার মানে এই বছরে এল ক্লাসিকো কিন্তু পুরোপুরি, আমার মনে হয় না এল ক্লাসিকো এই বছর বা এর আগের বছরও বলতে গেলে সেই ব্যাপারটা নেই কিন্তু ভাই। চেন্নাই মুম্বাইয়ের যে খেলার যে একটা এক্সাইটমেন্ট ছিল, সেই এক্সাইটমেন্ট কিন্তু এখন শেষ হয়ে গেছে, বিশেষ করে চেন্নাইয়ের জন্য। চেন্নাইয়ের যে আগে ধোনি থাকাতে, ওই ধোনি আর রোহিত এই দুটোই হচ্ছে রাইভালরি, এরা না থাকাতে সেরকম কোনো ফিলও হয় না। এটা আপনারা বলেন, যে আপনারা কমেন্ট করে বলেন যে আপনাদেরও কি ফিল হয় ধোনি আর রোহিত শর্মা যদি অপোনেন্টে দুজনে না থাকে, মানে সেই ব্যাপারটা কিন্তু সেই যে মাখো মাখো ব্যাপারটা কিন্তু আর নেই। তো ঋতুরাজ গায়কোয়াড় কিন্তু ফর্মে চলে এসেছে, তার সাথে 14 কোটির প্লেয়ার কার্তিক শর্মাকেও আমরা দেখতে পারলাম শেষ ম্যাচ এসে খেলেছে মুম্বাইয়ের হয়ে। আর মুম্বাইয়ের লজ্জার মুখ মানে একদম মানে লুকিয়ে রাখা উচিত, পুরো টুর্নামেন্ট থেকে নাম তুলে নেওয়া উচিত। মুম্বাইয়ের একটা রিঅ্যাকশন দেবো, এটা কি সত্যি কথা, 5টা ম্যাচ এরকম টিম নিয়ে তুই কে আছে আর কে নেই টিমটার মধ্যে, মন্দিরের ঘন্টার মতন, মানে যে আসছে সেই বাজিয়ে দিয়ে খেলিয়ে দিয়ে চলে যাচ্ছে। মুম্বাইতে এসে মুম্বাইতে হারাচ্ছে, চেন্নাইয়ের মাঠে এসে গিয়ে হারছে, তাহলে আর কি জিতবে? হার্দিক পান্ডিয়ার কিন্তু ওয়ার্স্ট ফেজ ক্যাপ্টেন্সির এখনো অবধি বলতে গেলে এই জিনিসটা কিন্তু ছিল। অবশ্যই। তো ক্যাপ্টেন্সি নিয়ে আলোচনা করবো, একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করবো মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন্সি নিয়ে, লাস্টে বলছি ওটা। তো ম্যাচের মধ্যে যদি সবাই প্রথমে আমরা আসি, এখানে কিন্তু টসের মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্স বিলকুল রিস্ক নেই লেনে কা। আগের দিন 103 রানে হেরেছিল, চেন্নাই 200 করে দিয়েছিল, তার মধ্যে 100 রান গুটি দিয়েছে, এর জন্য মুম্বাই একদম রিস্ক নেয়নি, এখানে প্রথমে ব্যাটিং নিয়ে নিয়েছে। উইল জ্যাক্স ফেরত চলে এসেছিল মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য, এটা একটা সুখবর ছিল। গতদিনে সে রানও করেছে 200 স্ট্রাইক রেটের উপরে। আজকে কিন্তু উইল জ্যাক্স পুরোপুরি ফ্লপ। মুম্বাইয়ের এটা এরকমই হচ্ছে, একদিন হয়তো খেললে আর পরের দিন পাওয়ার প্লে জিততে পারছে না সেরকম ভাবে। আজকে যদিও বা 10 করে গড়ে রান হয়েছিল, তাও আবার কি কার জন্য? রায়ান রিকেলটনের জন্য। রায়ান রিকেলটন মোটামুটি প্রত্যেকটা ম্যাচে কিছু না কিছু পারফরমেন্স দিয়ে আসে, 37 করেছে মনে হয়, 24 বলে 37 করেছে। হ্যাঁ, তো টিমের উপরে টিম যদি দেখি, আমরা টিমের কথা বলতে ভুলে গেছি। টিমের মধ্যে যদি দেখি, টিমের মধ্যে রোহিত শর্মা নেই, ধোনি নেই। মুম্বাইতে রোহিত শর্মা নেই, চেন্নাইতে কিন্তু ধোনি নেই। ধোনি তো নেই, ধোনির যে স্ক্যাম আমরা এর আগেও একটা ভিডিওতে আলোচনা করেছি, ধোনি কিন্তু খেলবে না এই ম্যাচে। একটাই ম্যাচ যেটা আমি এতদিনে বুঝলাম, যা একটা ম্যাচ চেন্নাইতে হবে, হারুক জিতুক, লাস্টে একটা ফেয়ারওয়েল ম্যাচ হবে ধোনির এই বছর। হ্যাঁ অবশ্যই, এটার জন্য একমাত্র ধোনি রেডি হয়ে আছে, বাদবাকি কিন্তু খেলবে না। আর হেরে গেলে তো হয়ে গেল। তবে একটা ম্যাচ দেবে চেন্নাইতে, যেটা হচ্ছে MS ধোনির ম্যাচ হবে, সেটা এটা পুরোপুরি ফেয়ারওয়েল ম্যাচ হতে হয়েছে। আর রোহিত শর্মা তো চোটে আছে, এর জন্য খেলা দেখতে পাচ্ছি না আমরা রোহিত শর্মা। মুম্বাই ইন্ডিয়ান্সের টিমের মধ্যে সে আবার চেঞ্জ, ইয়েকে এনেছে, ক্রিস ভগতকে এনেছে আজকে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোর রবিন মিন্স আগের দিনও খেলেছে। যাই হোক, চেন্নাইয়ের মধ্যে আজকে কার্তিক শর্মাকে আবার ইম্প্যাক্ট হিসেবে এনেছে আজকে কার্তিক শর্মাকে। আর ওদিকে হচ্ছে তো রামকৃষ্ণ ঘোষ, প্রশান্ত বীর, রামকৃষ্ণ ঘোষ একটা ভালো বোলার যে পেয়েছে, আমি মনে করি চেন্নাই সুপার কিংস এই বছর রামকৃষ্ণ ঘোষকে পরে ইউজ করতে পারবে বোলিং এর উপরে আসলে বলছি। তো টিম মোটামুটি এরকমই চেঞ্জ ছিল, সেরকম কিছু ছিল না। আর মুম্বাইয়ের ব্যাটিং এর উপরে যদি সবার প্রথমে আসি আমরা, মুম্বাইয়ের ব্যাটিং এ যেটা অলরেডি একবার বললাম আমরা, যে ইয়ে কিন্তু নেই তোর
ওপেনিং এ সেরকম ভাবে রান আসছে না, জুটি কিন্তু টিকতে পারছে না। ওই তো যে একদিন খেলেছে খেললো হচ্ছে রায়ান রিকেলটনই উইল জ্যাক্স, আবার আজকের ম্যাচে মানে এই তো চেন্নাইয়ের আর উইল জ্যাক্স কিন্তু খেলতে পারেনি এই ম্যাচে, আবার সেই একই। তবে তুই সূর্য কুমার যাদবকে নিয়ে বলবিটা কি তুই বল? লাস্ট 23টা ইনিংসের মধ্যে 5টা ইনিংসে মাত্র হাফ সেঞ্চুরি আছে, পর 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 ফ্লপ যাচ্ছে একদম সূর্য কুমার যাদব। সূর্য কুমার টি20 থেকে বিশ্বকাপ থেকে যে শুরু করেছে ওর যা কন্টিনিউ সেটাই হতে চলেছে। সেই নিউজিল্যান্ড টুরে ভালো খেলেছিল, বিশ্বকাপের মধ্যে একটা প্রথম ইনিংস খেলেছিল 83 রান আমার মনে পড়ছে, বাদ বাকি কিন্তু তারপর থেকে সূর্য কুমার ফর্মে নেই। আমার কথা মনে হচ্ছে যে প্লেয়ারটা গত বছর 717 রান করেছিল মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে, এই বছর হয়েছে এরকম অবস্থা। মানে আমার কথা মনে হচ্ছে কি বলতো, টি20 মনে কেরিয়ার শেষ হতে চলেছে আমার মনে হচ্ছে, যেটা এবার ইন্ডিয়ান ক্যাপ্টেন ঠিক আছে এত সহজে বলা যাবে না, হোক ঠিক আছে, ক্যাপ্টেনের কিন্তু দৌড়ে এখন অনেক আছে, জাজমেন্ট করবে না আইপিএল এর কথা বলছি না, মানে ওর যে মেন্টালিটি, মানে ওর যে ব্যাটিং যে একটা পাওয়ার নিয়ে আসে, আমি যা ফিল করি আমি সেটা বলছি। একটা প্লেয়ার যখনই এরকম স্টেজের একজন প্লেয়ার কখনো পুরো ডুবে যেতে পারে না, যত খারাপ সিচুয়েশনে আসুক। একটা প্লেয়ার বিরাট কোহলির মতো প্লেয়ার যে 3-4 বছর ধরে অফ ফর্ম ছিল, সে যদি এইভাবে কামব্যাক করতে পারে সূর্য কুমারের, মানছি বয়স বেশি নেই, আর 36 হয়ে গেছে অলরেডি, 35-36 হয়ে গেছে, আর হয়তো 3-4 বছর 5 বছর খুব জোর টেনে খেলবে। কিন্তু টি20 যেহেতু শর্টার ফরম্যাট, বেশি সুযোগ আছে, বেশি বয়স অবধি খেলারও সুযোগ রয়েছে সূর্য কুমার যাদবের। তবে আমার মনে হয় না, তবে মুম্বাইয়ের জন্য বিশেষ করে এই বছর দরকার ছিল, যেটা সূর্য কুমার যাদব কিন্তু ডেলিভার করতে পারেনি। প্রত্যেক ম্যাচে এসে প্রথমে রান পাচ্ছে, তারপরে গিয়ে কিন্তু প্রথমে এসেই কিন্তু স্টার্টটা পাচ্ছে, প্রথম বলে 4-6 মারছে, মনে হচ্ছে আজকে সূর্য ফর্মে চলে এসেছে, ঠিক আছে, কিন্তু শেষ ম্যাচ গিয়ে কিন্তু আউট হয়ে যাচ্ছে, ওই 12 বলে 21 আউট হয়ে যাচ্ছে। সেটা সূর্য কুমার যেমন আছে, সেরকম তিলক বর্মার কথাও বলবো আমি। তিলক বর্মা তো এখন অব্দি জায়গায় খুঁজে পাইনি, কোন পজিশনে খেলাবে তিলক বর্মা। আজকে 5 নম্বরে 4 নম্বরে বোধহয় নামিয়েছে, 4 নম্বরে নামিয়েছে বোধহয় তিলক বর্মাকে, 4 নম্বরে নামালো, উইকেট পড়ে যাচ্ছিল পরপর। তিলক বর্মা যে জায়গাটায় দায়িত্ব নিয়ে খেলার কথা ছিল, একটা সেঞ্চুরি ও টোটাল করেছে হচ্ছে তোর 170-80 এরকম সামথিং করেছে, তার মধ্যে কিন্তু একটা ম্যাচে সেঞ্চুরি রয়েছে অলরেডি, ঠিক আছে। তাহলে এইখানটায় ওর কি এখানে দায়িত্বটা রইল মুম্বাই ইন্ডিয়ান্সের প্রতি? ব্যাটিং ও ফ্লপ, তুই আমি বলছি দেখ, তিলক বর্মার এখানে 193 রান করেছে 24-এর এভারেজ সাথে, 2026-এর আইপিএল এর কথা বলছি, 162 স্ট্রাইক রেট যদিও ঠিক আছে, আমি মানছি একটা সেঞ্চুরি যেহেতু করেছে, 47 বলে সেঞ্চুরি, মানে কন্টিনিউ যে ধারাবাহিকতা যে ফর্ম, ওই জিনিসটা কিন্তু তিলক বর্মার মতো যে এস্টাবলিশড একজন টি20 ওয়ার্ল্ড কাপ উইনিং ব্যাটসম্যান, ইন্ডিয়ান টিমের মেন প্লেয়ার, তাকে কিন্তু সেই রকম এক্সপেকটেশন আমরা রাখিনি। আর সূর্য কুমার যাদবের স্ট্যাটস বলতে গেলে 183 রান টোটাল এই সিরিজনে করেছে 20 এভারেজের সঙ্গে, আর স্ট্রাইক রেটও 144, যেখানে সূর্য কুমার 180-এর নিচে খেলেই না, এইটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। সেখানে সূর্য কুমার যাদবের এই অবস্থা, মানে মিডিল অর্ডার পুরোপুরি ফ্লপ। তুই এরকম সূর্যা যেমন আছে মনে কর, তিলক বর্মা রয়েছে, হার্দিক পান্ডিয়া রয়েছে, রায়ান রিকেলটন রয়েছে, কুইন্টন ডিকক রয়েছে, রোহিত শর্মা আছে, এরকম প্লেয়ার থাকতে সেখানে কে খেলছে প্রত্যেকবার? নামানদির এসে প্রত্যেকটা ম্যাচে খেলে যাচ্ছে, 250 রান করে ফেলেছে অলরেডি এই সিজনে। প্রত্যেকটা ম্যাচে কিছু না কিছু ক্যামিও থাকছেই, ভালো স্ট্রাইক রয়েছে, এই ম্যাচেও 57 মেরেছে, একটা হাফ সেঞ্চুরি, অলরেডি 2টো হাফ সেঞ্চুরি দেখলাম আমরা নামানদিরের। ওরও পজিশন ঠিক নেই। মুম্বাই তো এখানে কোনো টিম যখনই ডুববে তার পজিশন কিন্তু দেখলে বোঝা যায় যে তাদের কেমনভাবে প্লেয়ারের টিমের মধ্যে চেঞ্জ আসছে, প্লেয়ারকে উপর নিচে কেমনভাবে খেলাচ্ছে, নেগেটিভ এটা বোঝা যায়। আমাদেরকে ওপেনিংও করিয়েছে, আবার 3 নম্বরেও খেলাচ্ছে, 4 নম্বরে খেলাচ্ছে, মানে ওদের মাইন্ডসেট, সেটা কোচ হোক ক্যাপ্টেন হোক, আমার মনে তোর পুরো ডাউন হয়ে গেছে। পুরো ডাউন হয়ে গেছে। আর হার্দিক পান্ডিয়া কি করছে? হার্দিক পান্ডিয়া কি করছে সেটাই তো বলছি। হার্দিক পান্ডিয়া ব্যাটে বলই লাগাতে পারছে না। হার্দিক পান্ডিয়াও এই বছর ফ্লপ, সেটাই তো, ব্যাটে বলেও তো তাই। তুই আজকের ম্যাচে দেখ না, মানে তো সিএসকে যে মুম্বাইয়ের ম্যাচটা হলো, প্রথমে বল করতে নামে পাওয়ার প্লে, আজকে কোথায়? আজকে আমি শুধু এটা কমপ্লেন না আমার, যে বলে সব দিক দিয়ে, যে বলে বল করতে আসেনি, 4 ওভারের পরে ক্রিস ভাগাতকে বলে দিয়ে দিয়েছে। প্লাস আমার আগের দিনের ম্যাচেও কমপ্লেন আছে, 18 নম্বরের পরে ওভারে যখন ওর এখানে এক্সপিরিয়েন্সটা দরকার ছিল, ও সেই ক্রিস ভাগাতকেই দিয়েছিল। আবার কেন আসবে? ওর কনফিডেন্সটা কোথায় গেল? যেখানে আমরা হার্দিক পান্ডিয়াকে অলরেডি চিনি যে কনফিডেন্সের বাদশা, এর উপরে হয়তো খুব কম লোকই আছে যে এরকম মেন্টালিটি রাখে ক্রিকেটের মধ্যে, ঠিক আছে। সেখানে হার্দিক পান্ডিয়াও কিন্তু এই বছর টোটাল 20 এভারেজে রান করছে, 146 রান পেয়েছে অবশ্যই, প্রত্যেকটা ম্যাচে ব্যাটিং পেয়েছে কিন্তু সেখানে হার্দিক। আর আরেকটা আমি দোষ দেবো ভাই, কি মানে এত মেন্টার থেকে শুরু করে কোচ থেকে শুরু করে আগাগোড়া রয়েছে, সচিন মেন্টার রয়েছে, মানে বলছি এটা একটা এফেক্ট করে, এটা একটা এফেক্ট করে মুম্বাই ইন্ডিয়ান্সের, যে ওদের মুম্বাই পাল্টান যেটাকে বলে, এদেরকে নিয়ে আগাগোড়ায় মুম্বাই ইন্ডিয়ান্স আগাগোড়ায়, শুধু এই বছর না ভাই,
আগাগোড়াই কি কোচ বেশি, বলতো? ওরা 5টা যে না, কাপ না, জিতেছে মানে আমি মনে করি এর পারফরমেন্স মধ্যে। কথা বলছি, শুধু এবছর না, গত মানে 3 থেকে 4 বছরে কিন্তু খুব একটা সেটা পারফরমেন্স সেটা কোচের আমি মনে করি না সেরকম কোচের এখানে ফল্ট পারফরমেন্স আছে। কিন্তু করতে পারেনি। পারাস মামরা রয়েছে ওখানে, বোলিং কোচের মধ্যে রয়েছে। আমি মনে হয় মুম্বাই ঠিক আছে, মুম্বাই নিয়ে প্রবলেম নেই। হঠাৎ করে কলকাতার যেটা তুই বলছিস, হয়তো কলকাতায় এত কোচ হঠাৎ করে প্রবলেম হতে পারে। তবে ম্যাচের উপরে যদি বলি আমরা, হার্দিক পান্ডিয়া যখন ব্যাটে আসলো 10 ওভারে, কিন্তু 10 ওভারে সেই সময় 11 ওভার অবধি কিন্তু 10 করে 10 রান করে ছিল। রান ছিল, তারপরে 10 থেকে 15 ওভারের মধ্যে 5 ওভারে হয়েছে টোটাল 23 রান, 2 উইকেট পড়েছে 5 ওভারে, যেখানে হার্দিক পান্ডিয়া তোর স্ট্রাইকে রয়েছে সেইখানটায়। প্লাস টোটালে যদি আমরা দেখি রান কত হয়েছে, 155 রান, সেখানে তার না মানে 159 সরি 160 টার্গেট, তার মানে 10 ওভারে লাস্টে 60 হয়েছে। হার্দিক পান্ডিয়া ব্যাটে থাকতে নিজে 23 বলে 18 রান করে গেছে হার্দিক পান্ডিয়া, পুরো ক্লক 23 বলে 18 রান হার্দিক পান্ডিয়া। এটা ওর সঙ্গে অ্যাসোসিয়েটই তো করে না এই জিনিসটা হার্দিক পান্ডিয়ার সঙ্গে। এখানেই তো পুরো মুম্বাই মানে পুরো ইয়ের তোর ফার্স্ট ইনিংসে হেরে গেছে। বরঞ্চ বোল্ট এসে লাস্টে দেখিয়ে দিয়ে গেছে কিভাবে খেলতে হয় 6 মেরে 90 মিটারের একখানে। তো মুম্বাই আর সিএসকে এর বোলিং এ এখানে তারিফ করতে হবে, দুটো প্লেয়ার যে আছে সিএসকে কে পুরো কাঁধে নিয়ে চলছে এই বছর, সেটা হচ্ছে তোর আনসুল কাম্বোজ আর নূর আহমেদ, এই দুজনের উপরে। জেমি ওভারটনেরও রোল আছে, কিন্তু দেখ আনসুল কাম্বোজকে দেখ আজকে কটা 3টে উইকেট পেয়েছে। ও এসে পাওয়ার প্লেতে বল করছে 2 ওভার, প্লাস ডেথ ওভারে বল করছে 2 ওভার। বলের গতি কিন্তু বেশি না, 140 কোনো রকম টাচ করে 140, কিন্তু যে ও ওই জায়গাটা যে স্কিল কাকে বলে, স্কিল যেখানে গতিকে মাত দেয়, সেটা কিন্তু এখানে স্কিল অনসুল কাম্বোজ দেখাচ্ছে, নিজের যে ফুল পোটেনশিয়াল কিন্তু এখানে শো করছে চেন্নাইয়ের। ও এখন স্ট্রাইক বোলার কিন্তু এখন চেন্নাই। আর ওদিকে নূর আহমেদের কথা বলতে হবে, এই ফেরত চলে এসছে ফর্ম, সব থেকে বড় কথাটা প্রথম দিকে ছিল না টুর্নামেন্টের দিকে, তো 2টো উইকেট নূর আহমেদও পেয়েছে। প্লাস হচ্ছে ও যে মিডিল ওভারে এসে যে উইকেটগুলো তোলে বা হচ্ছে রান চেক দেয়, মাত্র কত 23 রান না সামথিং এরকমই দিয়েছে, দিয়ে 2টো উইকেট তুলে 26 রান। তাহলে নূর আহমেদ আর কি চায়, মিডিল ওভারে উইকেট তোলা, এটা কিন্তু বড় একটা রোল। আর জেমি ওভারটনের কথা বলতে হবে, মিডিল ওভারের কথা যখন বলছি আমরা, জেমি ওভারটন, আমি তো এটা জানতামই না যে জেমি ওভারটন 140-এর উপরে বল করে, ঠিক আছে। আমি জানতাম যে স্লোয়ার মিডিল তোর ফাস্ট বল, কি বলে ওটাকে, মানে মিডিয়াম পেসার। আমি কিন্তু দেখছি ভালো বল করছে এই বছর, প্রত্যেক ম্যাচে উইকেট থাকছে জেমি ওভারটনের। অ্যাকচুয়ালি কি বলতো, জেমি ওভারটন কিন্তু শুধু এই বছরটা না, 2-3 বছর ধরে কিন্তু এই ধারাবাহিকতা পারফরম্যান্স গত বছর থেকে জেমি ওভারটনও কিন্তু ওর রোলই হচ্ছে। রামকৃষ্ণ ঘোষ একটা নতুন বোলার খেলিয়েছে, যে আমার কাছে তো ভাই আমার কাছে আমাকে ইমপ্রেস করতে পেরেছে ভাই, ঠিক আছে। রামকৃষ্ণ ঘোষ স্লোয়ার আছে, পেস আছে ওর কাছে, তারপরে এসে সূর্য কুমার যাদবের একটা ইম্পর্টেন্ট উইকেট তুলেছে, একটা ভালো ক্যাচ ধরেছে, ডেবিউ হিসাবে কিন্তু ভাই ড্রিম ডেবিউ। যেমন তাই তো বলছি, নতুন প্লেয়ারকে ভাই চান্স দিলে তারা ভাই পুরো মুখিয়ে রয়েছে ভাই। আর ইয়েকে তো মনে হয় বলই দেয়নি না তোর ইয়েকে, যাদের যা রিপ্লেসমেন্ট, যে লাইক টু লাইক রিপ্লেসমেন্ট, 14 কোটির প্লেয়ার ওই কার্তিক শর্মা, প্রশান্ত বীরকে 2 ওভার দিয়েছে, প্রথম ওভারে 18 খেয়েছে আমার মনে আছে, পাওয়ার প্লের মধ্যে 5 নম্বর ওভার দিয়েছিল, 18 রান খেয়েছিল, 25 রান। তো এই ছিল মোটামুটি। আর যদি আমরা সিএসকে এর কথা বলি, সিএসকে এর ব্যাটিং এর উপরে আসি, ঋতুরাজ গায়কোয়াড় ফর্ম ফেরত চলে এসেছে আবার 67, কার্তিক শর্মা ফর্ম। আমি তো এটা দিয়ে অবাক হলাম, প্রথমে যে 160 রান টার্গেট, সঞ্জু স্যামসন আউট হয়ে গেল প্রথম ওভারে, ক্যাচ মিস হলো প্রথম বলে, তারপরেই কিন্তু আবার জাসপ্রীত বুমরা উইকেট তুলে নিয়ে চলে গেল। আমি যখনই ভাবলাম সঞ্জু স্যামসন, এই প্রথম একটা ম্যাচ দেখলাম আমরা যেটার মধ্যে সঞ্জু স্যামসন খেললো না আর সিএসকে ম্যাচ জিতে গেল। এটা কিন্তু রেয়ার এই বছরে। তবে একটা জিনিস কি বলতো, ঋতুরাজ বা আরো যেসব মানে ভালো ক্লাস খেলেছে, এরা 8 উইকেটে জিতেছে, উইকেটই পুরো ক্লাসিক যারা ব্যাটসম্যান হয়, ওদের 160-65 টার্গেট দিলে না, ওরা চেসেবল মানে একটা জায়গা থাকে। নেট রান রেটে কতটা ডিফারেন্স হবে বলতো, চেন্নাইয়ের জন্য কতটা পজিটিভ জিনিস, একটা মানে 2 ওভার আগে ক্যামিও খেলে গেছে 12 বলে 24-এ। আর মুম্বাইয়ের বোলিং নিয়ে বলছি না, আর 2 উইকেট খেলতে পেরেছে ওরা, এই মুম্বাইয়ের বোলিং নিয়ে কিছু বলার নেই। মানে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে মুম্বাই কিন্তু এখনো নৌকা ডুবে, মানে চেন্নাইয়ের যদি আমরা এখন দেখি, টোটাল 9টা ম্যাচের মধ্যে 4টে ম্যাচ জিতে আছে, মানে 8 পয়েন্টে রয়েছে, আর 5টা ম্যাচ বাকি আছে। যদি আর 8 পয়েন্ট পায়, মানে 4টে ম্যাচ জিতে যায়, 5-এর মধ্যে 4টে জিততে পারলে কিন্তু 16 পয়েন্টে পৌঁছে যাবে চেন্নাই। আর মুম্বাইয়ের কথা যদি বলি আমরা, মুম্বাই কিন্তু পুরো শেষ, ওদের টোটাল রয়েছে 4 পয়েন্ট, আর 5টা ম্যাচ বাকি আছে, মানে 10 পয়েন্টে যদি পায় 14তে পৌঁছাবে হাইয়েস্টলি। তাহলে মুম্বাই এখানে যাত্রা ফিনিশ, যাত্রা মুম্বাইয়ের শেষ হয়ে গেল। মুম্বাইয়ের তো কিও, আর সিএসকে এর আবারও মানে নৌকো এখন শুরু করেছে। তো মুম্বাই চেন্নাইয়ের ম্যাচ হলো, এরপরে যদি আমরা কলকাতা আর হায়দ্রাবাদের ম্যাচের উপরে আসি, প্রিভিউর কথা। আজকে হচ্ছে কলকাতার ম্যাচে, কলকাতার এখন যা অবস্থা, সব ম্যাচ জিততে হয়, পরিষ্কার কথা। ওদের হাতে আছে টোটাল 5টা ম্যাচ,
5টার মধ্যে 5টা ম্যাচই জিততে হবে। মানে এখন ক পয়েন্ট 3 পয়েন্ট নিয়ে না 8টা ম্যাচ খেলেছে মনে হয়, হ্যাঁ, হ্যাঁ। 6টা ম্যাচ আছে হাতে, 6টা 6টার ম্যাচই মধ্যে জিততে হবে। 6টাই জিততে হবে, হ্যাঁ। 5টা 3 জিতলে পয়েন্টই 15 তো আছে, পয়েন্টে যাবে। হ্যাঁ। হ্যাঁ 5টা জিতলে 15 পয়েন্টে যাবে, তাও একটা চান্স আছে, 5 পয়েন্ট আছে। তার মানে কি তুই এখনো কি আশা করছিস? হ্যাঁ এখনো আশা দেখ, করছিস? আশা এখনো আশায় ম্যাথমেটিক্যালি পসিবল, বাদে চাষা নাকি? বাপরে, ম্যাথমেটিক্যালি পসিবল। 6 এর মধ্যে 5টা যেত, তাহলে কত রান? তাও হবে না, তাও 15 পয়েন্ট হবে। আমার মধ্যে কথা হচ্ছে 6-6টা এখন জিততে হবে। কলকাতার একটাই সুযোগ, মানে একটাই চান্স কি পরের বছর প্লেয়ার ভাই তৈরি করো ভাই। কিন্তু এই বছর না, এটা যদি হারে তারপরে বলিস, আজকে বলিস না এই জিনিসটা। ঠিক আছে, যা ঠিক আছে, ঠিক আছে, চলো কলকাতার ফ্যানরা 6টা জিততে হবে। এই আমরা এই নিয়ে মোটিভেশন নিয়ে চলবো, ঠিক আছে? 6টা জিততে হবে। রিঙ্কু সিং যেমন খেলেছে আগে, ঠিক আছে, সুনীল নারিন দায়িত্ব নিয়েছে, রিঙ্কু সিং যা এর পরের ম্যাচে একটা ধামাকাদার ইনিংস খেলবে, যা ক্যামিও খেলতে হবে, প্রত্যেক বলে হোক ব্যাটে হোক। আমি চাই যারা ফর্মে আছে অলরেডি ওরা তো পারফর্ম করুকই, আর যারা নেই অন্তত টিমটাকে এক জায়গায় গুছিয়ে একটা টিম খেলা। ওটাই তো কথা বলছি। পাথিরানা ফেরত চলে আসছে মনে করে, এই ম্যাচে তো আসবেই, পাথিরানা ফেরত আসছেই। বসছে কে যদি, হ্যাঁ এই একটা কিন্তু বিশাল রোবম্যান পাওয়েলের বসবে। যদি আমাদের ওপিনিয়ন না হয় এখান থেকে, আমি মনে করি অল দা ওয়ে চলে যাও। কারণ দেখ ওপেনিং জুটি মানে চেঞ্জ করবে না, সে রাহানে আর টিম সাইফার্ট বা ফিনালেন যে কোনো একজন খেলাও চলবে, কোনো অসুবিধা নেই। ওর সাথে ক্যামেরন গ্রিন আর হচ্ছে সুনীল নারিন আর পাথিরানা। রবম্যান পাওয়েল এখানে বসতে হবে, আর একটা নতুন প্লেয়ারকে খেলাও এখানে। এই যে কার্তিক শর্মা 54 রান মেরে গেল, তাহলে তেজস্বী ধাইয়াকে খেলাও ওখানে, মিডল অর্ডারে খেলাও ওকে, যদি আরো পাঁচে খেলাও, আরো একটি এক্সপেরিয়েন্স মনীষ পান্ডেকে খেলাও। মনীষ পান্ডেকে যদি এক্সপেরিয়েন্স মনে হয় না, মনীষ পান্ডে যদি 4-এর নিচে খেলে তো মনীষ পান্ডে সেরকম কোনো কাজে লাগবে আমার মনে হয় না এটা। কিন্তু আমি মনে করি এখানে তেজস্বী সিং ধাইয়াকে চান্স দেওয়া উচিত। এবার জানি না কলকাতার ক্যাম্পের মধ্যে দেখা গেল প্র্যাকটিস ভালো করছে না, ঠিক আছে, কোচদের ইমপ্রেস করতে পারছে না, ওর জন্য তো অনেক সময় অনেক প্লেয়ারকে খেলায় না, যে এই বছরটা না পরের বছর আর সেরকম ব্যাটিং অপশন নেইও, না তো এরকমই হতে পারে। আমি মনে করি মিডল অর্ডার খেলাও, নাহলে মনীষ পান্ডেকে খেলাতেই হবে, কিছু করার নেই। রাহুল ত্রিপাঠী আছে, জানি না ও তো মানে বাড়ি পাঠিয়ে দিয়েছে, সেটাই তো দেখা যাচ্ছে, বাড়ি পাঠিয়ে দিয়েছে ওকে, তো টাকাও দেখা যায়। তো যাই হোক, এখানে কলকাতায় এরকম টিম হতে পারে। আর হায়দ্রাবাদের কথা তো আর বলে লাভই নেই, হায়দ্রাবাদে এখন 7ওয়ে আসমান পার রয়েছে বলতে গেলে, মানে ওদের কাছে 200 লাস্ট 5খানা ম্যাচ জিতে 230 240 রান ওদের কাছে কোনো ব্যাপার না। এইখানে রেখেছিল টিমটাকে, প্যাট কামিন্স এসে এইখানে নিয়ে চলে গেছে একদম, সত্যি তাই। তো লাস্ট 5টা ম্যাচ জিতে এসেছে হায়দ্রাবাদ। ওদের বোলিং লাইন আপ সেরকম বলবো যে ডিসেন্ট পারফর্ম করছে, যা রয়েছে ওদের পটেনশিয়াল হিসেবে, কারণ নতুন 3-4খানা বোলার খেলাচ্ছে পুরো ওরা। দেখ যদি ব্যাটসম্যানদের উপরে কিন্তু পুরোপুরি হায়দ্রাবাদ, দেখ যদি কন্টিনিউ যেতে না, ওদের মধ্যে কিন্তু একটা বিশাল হসলা, ওর জন্যই কিন্তু ওর জন্য কিন্তু ওরা পারফরম্যান্স দেখিয়ে দিচ্ছে। সেন্ডি ক্লাসেন বল প্রত্যেকটা ম্যাচে যে 29 রানের নিচে এখনো রানই করেনি একটা ম্যাচে, লোয়েস্ট রান হচ্ছে 29। তারপরে ট্রাভিসের আগের দিন ফর্মে চলে এসেছে, অভিষেক শর্মা তো অলরেডি অরেঞ্জ ক্যাপের লিস্টে রয়েছে সেকেন্ডে। তারপরে হচ্ছে তোর নীতিশ কুমার রেড্ডিও ফর্মে রয়েছে, সালিল আরোরা আগের দিন ভালো ক্যামিও খেলে গেছে, ঈশান কিষান তো আছেই, ঈশান কিষান তো রয়েছেই। ভাই তাগড়া টিম একদম, হায়দ্রাবাদে হারানো খুব মুশকিল। অনিকেত বর্মা মনে আছে, অনিকেত বর্মা আছে, কাকে ছেড়ে কাকে ধরবে। তো রাজীব গান্ধী স্টেডিয়ামে খেলা রয়েছে, এই মাঠে রান হয় সবাই জানে, 200 রান তো মিনিমাম এই ম্যাচে ধরেই রাখছি আমার। তার মানে কি টস যদি জিতে আমি মনে করবো এখানে হায়দ্রাবাদকে ভাই ব্যাটিং দাও আগে, আমি এটা আগে আটকাও, কারণ যদি ওদের এখন রিসেন্ট পাস যদি আমরা দেখি, হায়দ্রাবাদ কিন্তু চেস করে ম্যাচ প্রেফার করছে, তাহলে আমি এইখানটা লাস্ট মানে 243 না কত ম্যাচ চেস করেছে, 229 রান 243 রান, দুখানা ম্যাচ 245 রান, এই দুটো ম্যাচ কিন্তু চেস করে জিতেছে। তো ওইখান থেকে ওকে একটু নেগেটিভ দিকে আনতে হলে কলকাতাকে ফার্স্টে ওদের ব্যাটিং দিয়ে দাও, কলকাতা চেস। তবে আমাদের কথা শোনে না, দেখবি তার বিপরীত হবে, তুই দেখি। হ্যাঁ এটাই হবে, তবে প্যাট কামিন্স টসে জিতলে বোলিং নেবে, কারণ এটা ওদেরই হোম গ্রাউন্ডের মধ্যে খেলা। তা চলো হোপ, আমরা হোপ নিয়ে, হ্যাঁ আপনারা জানান কমেন্ট করে, আপনারা কত রান হতে পারে এই ম্যাচের মধ্যে কমেন্ট করে জানান আপনারা। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমরা কিন্তু এরকম রেগুলার ভিডিও নিয়ে আসছি। আর চ্যানেলের সঙ্গে চলো, গুড বাই।